অন্যদিকে শক্তিশালী তান্ত্রিক কালীবুসার কথা মতো রাহুকে নিয়ে ইফরিত রাহুর কেল্লায় নিয়ে আসে বন্দি করে। অন্যদিকে তান্ত্রিক কালীবুস তার মালিক জলদেবতার মৃতদেহকে আগুনে দাহ না করে জলদেবতার রাজ্যের একটা নির্দিষ্ট স্থানে সমাধি করে দেয়। শক্তিশালী জিন কৌরাত রাহুর সমস্ত শক্তি কেড়ে নিয়ে তান্ত্রিক কালীবুসকে দিয়ে গেছে। তান্ত্রিক কালীবুস তার মালিক জলদেবতাকে সমাধি করে তার সাথে অনেক জলপিশাচ আর নরখাদক পিশাচ আর বিভিন্ন প্রজাতির জিন নিয়ে তার নতুন কেল্লায় মানে রাহুর কেল্লায় যেতে লাগলো। আকাশ পথে রাহুর কেল্লায় এখন রাজত্ব করে তান্ত্রিক কালীবুস। লেখকের কিছু কথা। লেখক বলেছেন, আমি এই গল্পের লেখক মাহিদ ভাই। আবারও বলছি, সিজন 1 এর 58 নম্বর পর্ব থেকে সিজন 2 শুরু হয়। আমরা সিজন 1 জানছিলাম রাহুর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। রাহু ইন্ডিয়া আর্মির ক্যাপ্টেন। রিমি বকুলতলা গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করে। অভিশপ্ত শয়তান রাবাকে রিমি অভিশাপ কাটিয়ে আব্দুল্লাহ দাদুর কাছে নিয়ে যায়, আর আব্দুল্লাহ দাদু রাবার নতুন নাম দেয় রাউফ। আপনারা পুরোটা গল্প শুনতে থাকুন, সবকিছু বুঝতে পারবেন। এই গল্পটার ভেতরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, আর এই গল্পটা রানিং। আপনারা জানলে অবাক হবেন। এই গল্পের পর্ব সর্বমোট 1000। যাই হোক, অনেক কথা বললাম, এবার গল্পে চলে যাই। তখন তান্ত্রিক কালীবুস আবারও বলতে লাগলো রাহুকে হত্যা করে শক্তিশালী জিন কৌরা নামে ভোগ দিয়ে দেবে। তখন রাহু হঠাৎ একটা চিৎকার দিয়ে ওঠে, আর রাহুর চিৎকার শুনে রাহুর মা দৌড়ে আসে আর রাহুর কাছে এসে বলল, তামিম, তোর কি হয়েছে বাবু? তখন রাহু মানে তামিম তার মাকে কি বলবে বুঝতে পারছে না। তখন তামিম তার মাকে বলল, মা, তুমি অসুস্থ শরীর নিয়ে আমার কাছে এসেছো কেন? তখন তামিমের মা তামিমকে বলল, আমার কথা বাদ দে, তুই চিৎকার দিয়ে উঠলি কেন? তখন তামিম তার মাকে সমস্ত কথা খুলে বলে। হ্যাঁ, তামিম এতক্ষণ ধরে স্বপ্ন দেখেছিল। তামিম কাশ্মীরে মিশন কমপ্লিট করে, আর তামিমের বোন তো তানহা তামিমকে ফোন করে বলেছিল মা অনেক অসুস্থ। তামিম তার মিশনের জন্য তখন তার মায়ের কাছে আসতে পারেনি। তামিম তার দক্ষতা, তার উপস্থিত বুদ্ধি দিয়ে সুন্দরভাবে কাশ্মীরে মিশন কমপ্লিট করে আর তার মায়ের কাছে ছুটে যায়। তখন রাত আনুমানিক 10টার মতো হবে। তামিম কাশ্মীর থেকে সোজা তার বাড়িতে চলে যায়। তামিম যখন বাড়িতে যায় তখন তামিমের ছোট বোন তানহাকে তামিম ফোন দিয়ে বলল, এই তানহা, আমার আপুটা, তুই কেমন আছিস? তখন তামিমের ছোট বোন তানহা বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। এরপর তামিম তার বোনকে বলল, আমি আসছি আপু 3 মাসের ছুটি নিয়ে। তখন তানহা বলল, আচ্ছা ভাইয়া, তুই তাড়াতাড়ি আয়, আমি মা বাবাকে বলছি। তামিম তার বোনকে বলল, একদম না, আমি যে এখন আসছি এটা যেন মা বাবা কেউ না জানে। ওকে ভাইয়া, ঠিক আছে, বলবো না। তামিম বলল, আচ্ছা, মায়ের কাছে থাকিস, মা অসুস্থ, বুঝতে তো পারছিস, মায়ের কিছু হলে। তানহা বলল, ভাইয়া তুই থামবি? তামিম আর তানহা কিছু কথা বলে এরপর ফোন কেটে দেয়। তামিম বাড়িতে এসে সোজা তার মায়ের রুমে চলে যায়, আর রুমে চলে গিয়ে দেখে তামিমের বোন তানহা আর তামিমের বাবা তামিমের মা এর কাছে বসে রয়েছে। তামিম তার মাকে গিয়ে জড়িয়ে ধরে বলল, মা, এখন তুমি কেমন আছো? মা বলল, বাবু তুই আসছিস, তোকে দেখে আমি একদম ভালো হয়ে গেছি। তখন তামিমের মা তানহাকে আর তামিমের বাবাকে বলল, এ দেখো, আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে তামিমের মা খাট থেকে উঠে বসে। তামিম কাশ্মীর থেকে অনেক পথ গাড়িতে করে আসার কারণে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে যায়, আর রাতে ঘুমিয়ে যাওয়ার পর তামিম এই সমস্ত স্বপ্ন দেখল যা আপনাদেরকে বললাম। তবে কি তামিম তার স্মৃতিশক্তি আবার ফিরে পাবে? তামিমের মুখে তামিমের মা সমস্ত কথা শুনে কিছুই বুঝতে পারছে না, আর তামিমও বুঝতে পারছে না তামিম এই স্বপ্ন কেন দেখল। তামিম তো জানে না তামিমের অতীতের কথা। অন্যদিকে তামিমের কেল্লায় বসে তামিমের সমস্ত জিন পিশাচ সবসময় তামিমের জাদুর আয়না দিয়ে তামিমের ওপর নজর রাখত। তামিম কখন কি করে ঠিক তেমনভাবে আজকেও করছিল। তখন তামিম মানে রাহুর একটা বিশ্বস্ত পালিত ইফরিত জিন চিৎকার দিয়ে রাহুর সমস্ত জিনকে উদ্দেশ্য করে বলল, আমাদের মালিক রাহু, আমরা তো জানি মালিকের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আর তার কারণে মালিক তার সমস্ত অতীত ভুলে গেছে, আর আমরা মালিকের নতুন নাম আমরা সবাই তো জানি। তামিম মানে আমাদের মালিক আজকে রাতে তার অতীত নিয়ে স্বপ্ন দেখেছে। তখন আবারও ইফরিত জিন বলতে লাগলো, আমাদের মালিক যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন দ্বারা বোঝা যায় খুব তাড়াতাড়ি মালিকের হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি আবার ফিরে পাবে, আর আমাদের মালিক তখন তামিম থেকে শক্তিশালী তান্ত্রিক হবে। অন্যদিকে রিমি তার আব্দুল দাদুকে বলল, দাদু, ভাই রাবা মানে রাউফ আজকে থেকে আমাদের সাথে থাকবে। তখন আব্দুল দাদু তার নাতি রিমির কথা শুনে বলল, আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। তখন রাউফ আব্দুল দাদুকে বলল, দাদু। তখন আব্দুল দাদু রাউফকে বলল, হ্যাঁ দাদু ভাই বলো। দাদু ভাই, আমি তো এখন মুসলিম হয়ে গেছি, আমি চাই আপনি আমাকে আপনার জানা যত ইসলামিক বিষয় আছে যেগুলো জানেন আমাকে শিখিয়ে দিন। দাদা একটা মুচকি হাসি দিল, বলল, ঠিক আছে দাদু ভাই,
আব্দুল দাদু এবার রিমির দিকে তাকিয়ে দেখলো রিমি রাউফের দিকে তাকিয়ে রাউফের কথাগুলো শুনছে আর মুচকে মুচকে হাসছে। তখন আব্দুল দাদু তার নাতির কাণ্ড দেখে রিমিকে বলল, রিমি। দাদুর কথা শুনে বলল, হ্যাঁ দাদু ভাই বলো। দাদু বলল, আজকে থেকে 10 বছর আগে তোমার পিতা আর তোমার দাদু জমিদার রহিম হুজুরকে হত্যা করা হয়। সেটা তো তুমি নিজ চোখে দেখেছ। আর তুমি এখন একজন শক্তিশালী নারী। তুমি যে কাজগুলো করতে পারবে সেই কাজগুলো কোনো সাধারণ মানুষ বা জিন কখনো করতে পারবে না। তখন রিমি তার আব্দুল দাদুকে বলল, দাদু ভাই। জি দাদু ভাই বলো। রিমি বলল, দাদু তুমি অনুমতি দিলে আমি ওই জানোয়ারের বাচ্চা নিকৃষ্ট তান্ত্রিক রাহুকে জীবন্ত অবস্থায় নরকে পাঠিয়ে দেব। রিমির কথা শুনে দাদু কিছু একটা বলতে যাবে তখনই সে পরিচিত সুগন্ধ পেতে লাগলো আব্দুল দাদু, এবং সে বুঝতে পারে মুসলিম জিন আজমাইন ফায়েক আসছে। তখন আব্দুল দাদু রিমিকে আর রাউফকে বলল, দাদু ভাই তোমরা ঘরের ভেতরে যাও। তার কথা শুনে রাউফ আর রিমি ঘরের ভিতরে চলে যায়। তার কিছুক্ষণ পর আব্দুল দাদুর কাছে মুসলিম জিন আজমাইন ফায়েক আসে, আর মুসলিম জিন এসে সুন্দর সুমধুর কণ্ঠে আব্দুল দাদুকে সালাম দিল। তখন আব্দুল দাদু সালামের উত্তর দিল। মুসলিম আজমাইন জিন বলল, আব্দুল কেমন আছো? আব্দুল দাদু বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি হঠাৎ আমার কাছে কেন আসলেন? এবার মুসলিম জিন বলল, আমি জানি আপনার নাতি রিমি অনেক শক্তিশালী একজন মানুষ। ইতিমধ্যে বকুলতলা গ্রামকে শক্তিশালী শয়তান রাবার কাছ থেকে মুক্ত করে এবং তার সাথে রাবাকে অভিশপ্ত শয়তান থেকে একজন মানুষ করে। তার সাথে রাবাকে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করায়। এটা আমাদের জন্য অনেক খুশির ব্যাপার। তখন আবার বলতে লাগলো মুসলিম জিন আজমাইন ফায়েক, আমি ইতিমধ্যে আপনার বাড়ির কাছ থেকে আমার গন্তব্যে যাচ্ছিলাম। তখন লক্ষ্য করলাম একটা ডালে কিছু পাখি কিচিরমিচির করতে লাগলো। আমি তখন অদৃশ্য হয়ে পাখিদের কাছে যাই এটা জানার জন্য যে এই পাখিগুলো গাছের ডালে একত্রিত হয়ে কি এমন কথা বলছে। আমি জিন হওয়ার কারণে পাখিদের কথা বুঝতে আমার সমস্যা হয় না, কারণ আমি পশু পাখি কীটপতঙ্গ পোকা মাকড়ের সমস্ত কিছুর কথা বুঝতে পারি। আমি যখন পাখিগুলোর কাছে যাই তখন আমি দেখলাম পাখিগুলো খুব ভয়ার্ত দৃষ্টিতে চারদিকে তাকাতে লাগলো আর বলতে লাগলো, আমরা আর কখনো পশ্চিম দিকের বিষখালীর নদীর তীরের গ্রামে যাব না। তখন পাখিদের কথা মুসলিম জিন আজমাইন ফায়েক শুনে মনে মনে বলতে লাগলো, পশ্চিম দিকের বিষখালীর নদীর তীরে গ্রামে কি এমন হয়েছে যার কারণে গাছের উড়ন্ত পাখি এতটাই ভয় পেয়েছে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক আবারও শুনতে লাগলো পাখিদের কথা। সুন্দর সাজানো গ্রামটা এভাবে কাপালিদের দখলে চলে যাবে কেউ জানতো? বিষখালী নদীর মাছ ধরে অনেক দরিদ্র জেলে তাদের পরিবার নিয়ে একমুঠো খেয়ে বাঁচত। আর কোথা থেকে এই ভয়ানক কাপালিগুলো এসে সমস্ত গ্রামের উপর কালো জাদু করে শয়তানের নামে সমস্ত মানুষকে বলি দিয়ে দিয়েছে। আর কাপালিদের কালো জাদুর কারণে বিষখালী নদীর তীরের গ্রামের মানুষজন তাদের গ্রাম ছেড়ে কোথাও যেতে পারে না। এইসব কথাগুলো পাখিদের মুখে শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক সোজা বিষখালী নদীর তীরের গ্রামের কাছে চলে যায়। মুসলিম জিন আজমাইন ফায়েক পাখিদের মুখে সমস্ত কথা শুনে প্রচণ্ড রেগে যায়। তখনই সোজা বিষখালী নদীর তীরে গিয়ে একটা অদৃশ্য শক্তিতে আটকে পড়ে। মুসলিম জিন আজমাইন ফায়েক পবিত্র জিন হওয়ার কারণে বিষখালী নদীর তীরের গ্রামে যেতে পারছে না, কারণ কাপালিরা তাদের কালো জাদু দিয়ে সমস্ত গ্রাম বন্দী করে রেখেছে এমনভাবে যে এই বিষখালী নদীর তীরের গ্রামে জিন প্রবেশ করতেও পারবে না আর বের হতেও পারবে না। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বিষখালী নদীর তীরের গ্রামে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু পারে না। গ্রামের মানুষকে বাঁচাতে না পেরে রাগান্বিত হয়ে ভয়ানকভাবে একটা চিৎকার দেয়, আর এতটাই জোরে মুসলিম জিন আজমাইন ফায়েক চিৎকার দেয় বিষখালী নদীর তীরের গ্রামের ভেতরে যে কাপালিগুলো ছিল তারা মুসলিম জিন আজমাইন ফায়েকের চিৎকার শুনে ভয় কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো এই বুঝি ধরে কেউ একজন পুঁতে রাখবে জানত। কিন্তু কাপালিরা বুঝতে পারছে না এই ভয়ানকভাবে চিৎকার কে দেয়। যখন সব কাপালিরা মুসলিম জিন আজমাইন ফায়েকের চিৎকার শুনে ছটফট করতেছিল তখন কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ আসে আর এসে দেখতে লাগলো তার কাপালিরা ভয়তে কাঁপছে। মুসলিম জিন আজমাইন ফায়েক এর ভয়ানক চিৎকার তান্ত্রিক তারানাথও শুনতে পায়। তখন তান্ত্রিক তারানাথ তার কাপালিদের বলে, এই মূর্খ ভীতু কাপালি, তোদের লজ্জা করে না? তান্ত্রিক তারানাথের অনুসারী হয়ে একটা চিৎকার শুনে ভয়তে কাঁপছিস? আমার সাথে চল, দেখি এই চিৎকার কোথা থেকে আসে আর কে আমাদের এখানে এসে এই ভয়ানক চিৎকার দিচ্ছে। তখন তান্ত্রিক তারানাথ তার কাপালিদের বলছে, তোদের ভয় নেই কোনো, এই বিষখালী নদীর তীরের গ্রামকে কালো জাদু দিয়ে আমি বন্দী করে রেখেছি। তখন কাপালিরা তাদের সর্দার তান্ত্রিক তারানাথের কথা শুনে তান্ত্রিক তারানাথের পেছনে পেছনে যেতে লাগলো, আর তান্ত্রিক তারানাথ মুসলিম জিন আজমাইন ফায়েকের চিৎকারের উৎস ধরে হাঁটতে লাগলো। সব কাপালি আর কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ তারা চিৎকারের উৎস ধরে হাঁটতে হাঁটতে একদম বিষখালী নদীর তীরে আসে। তখন তান্ত্রিক তারানাথ আর সব কাপালিরা দেখতে পায় তাদের এই দখল করা বিষখালী নদীর তীরের সীমান্তে মুসলিম জিন আজমাইন ফায়েক দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামের দিকে তাকিয়ে চিৎকার দিচ্ছে।
কাপালিরা আর তান্ত্রিক তারানাথ সবকিছু দেখতে লাগলো। আর তখন মুসলিম জিন আজমাইন ফায়েককে কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ বলল, বৃথা চেষ্টা করিস না হে শক্তিশালী মুসলিম জিন, এখান থেকে চলে যা, নয়তো আমরা কাপালিরা মিলে তোকে হত্যা করে এই বিষখালী নদীর তীরের পুঁতে রাখব। কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথের কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক প্রচণ্ড রেগে যায়। আর এতটাই রেগে যায় একদম দানবের মতো আকার নিয়ে বিষখালী নদীর গ্রামের কাপালিদের আর তান্ত্রিক তারানাথকে ধরতে চায়, কিন্তু কালো জাদুর কারণে পারছে না। আর মুসলিম জিন আজমাইন ফায়েক কোনো অপবিত্র স্থানে প্রবেশ করতে পারে না এবং তার এত বড় দানবের মতো শরীর নিয়ে বিষখালী নদীর তীরের গ্রামে প্রবেশ করতে পারে না। এটা দেখে সমস্ত কাপালি আর তান্ত্রিক তারানাথ হাসতে লাগলো। তখন কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ তার অনুসারী কাপালিদের বলল, ওই দেখ, মুসলিম জিন আজমাইন ফায়েক আমাদের কিচ্ছু করতে পারে না। আর এই কথা বলে সমস্ত কাপালিরা আর তান্ত্রিক তারানাথ একসাথে হাসতে লাগলো। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক কিছু করতে চেয়েও কিছু করতে পারছে না। মুসলিম জিন বলল, আব্দুল দাদুকে আমি ওই বিষখালী নদীর তীরের গ্রামের মানুষজনকে সাহায্য করতে পারি না, কারণ আপনি তো জানেন আমি কোনো অপবিত্র স্থানে যেতে পারি না। আমি চাই আপনার নাতি রিমি বকুলতলা গ্রামের মতো এই বিষখালী নদীর তীরের গ্রামের মানুষকে সাহায্য করুক। অন্যদিকে তামিম ভাবতে লাগলো, আমি কি স্বপ্ন দেখলাম? কে এই তান্ত্রিক কালীবুশ? কে এই জলদেবতা? কে এই জলদেবতার মেয়ে সিথি? কে এই শক্তিশালী জিন কৌরা আর জিন পিশাচ ইফরিত? এইসব কে? তামিম কিছুই বুঝতে পারছে না। তামিমের তখন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে, আর এতটাই ব্যথা অনুভব করে তামিম চিৎকার করতে থাকে। তখন তামিমের মা, তামিমের বাবা, তামিমের ছোট বোন তালহা ছুটে আসে। তখন তামিমের মা তামিমকে বলতে লাগলো, বাবু কি হয়েছে তোর? তামিম বলল, মা আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে। তামিমের আর কিছুই মনে নেই। এরপর তামিমের যখন জ্ঞান ফিরে তখন তামিম ভারতের একটা নামকরা হাসপাতালে নিজেকে দেখতে পায়। তামিম চারদিকে তাকিয়ে দেখে অনেকটা বেলা হয়েছে। তামিম একটু নড়ে উঠল। তখন তামিমের মা তামিমের পাশে ছিল। তামিমকে বলল, বাবু এখন কেমন লাগে শরীর? মা এখন আর মাথা ব্যথা করে না, এখন অনেক ভালো লাগছে। মা তানহা আর বাবা কোথায়? তানহা তোর বাবার সাথে বাড়িতে গেছে, এই এসে পড়বে। তখন তামিমের মা তামিমকে বলল, আজকে 3 দিন পর তোর জ্ঞান ফিরেছে। তামিম তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তামিমের কাছে মনে হতে লাগলো কিছু মুহূর্ত তার জ্ঞান ছিল না, আর এই কিছু মুহূর্ত 3 দিন হয়ে গেল। তামিম কিছুই বুঝতে পারছে না তামিমের সাথে এসব কি হতে লাগলো। আর কিছুক্ষণ পর তামিম দেখল তার বাবা আর তামিমের ছোট বোন তানহা আসছে। তামিমকে তানহা তখন কান্না জড়িত গলায় বলল, ভাইয়া, এই ভাইয়া তোর কি হয়েছে? তখন তামিম আর তার ছোট বোন তানহাকে বলল, আমার কাছে আয়। তানহা তার ভাইয়ের কাছে যায়। তামিম তার ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পাগলি বোনটা, আমার কিচ্ছু হয়নি। তখন ডাক্তার আসে, তামিমের জ্ঞান ফিরেছে। তাই ডাক্তার তামিমকে দেখে বলল, আপনাদের ছেলে এখন সুস্থ, আপনারা আপনাদের ছেলেকে চাইলে আজকে বাসায় নিয়ে যেতে পারেন। তখন ডাক্তার আবার বলল, আপনার ছেলেকে নিয়ে আপনারা সবাই কিছুদিন ঘুরে আসুন, তখন দেখবেন আপনার ছেলে পুরোপুরি সুস্থ অবস্থায় ফিরে আসবে। ডাক্তারের কথা মতো তামিমকে নিয়ে তামিমের বাবা মা বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে জিনের সর্দার মারিদের মেয়ে মাধবী আজ থেকে 10 বছর আগে রাহুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো। মাধবী রাহুকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলে, কিন্তু মাধবী চায় না যে রাহু তার অতীত জানুক, আর মাধবী এও চায় না যে রাহু আবার তান্ত্রিক হয়ে যায়। মাধবী চায় রাহু তামিম হয়ে থাকুক। মাধবী তো জানে তামিমের যখন স্মৃতিশক্তি ফিরে আসবে তখন তামিম আবার রাহু হয়ে যাবে, আর তখন তামিম একজন আগের মতো করে তান্ত্রিক হয়ে যাবে। মাধবী তো এটাই চায়, তার প্রিয় মানুষ স্মৃতিশক্তি হারিয়ে গেলেও ভালো তো আছে, কারণ রাহুর 18 দিন বয়স থাকতে রাহুর মাতাজি মারা যায়, আর যখন রাহুর 5 বছর বয়স হয় তখন রাহুর পিতা তান্ত্রিক রাম মারা যায়। মারা যাওয়া বললে ভুল হবে, হত্যা করা হয়। তখন থেকেই রাহু অনেক কষ্ট পেতে থাকে। আজকে রাহু তার অতীত ভুলে মা বাবা বোন সব পেয়েছে। রাহু আজকে নতুন নাম নিয়ে তার বাবা মায়ের কাছে আছে। তখন জিনের সর্দার মারিদ তার একমাত্র মেয়ে মাধবীর কাছে আসে। আপনারা তো জানেন জিনের সর্দার মারিদের মেয়ে মাধবী একজন পরী। তখন জিনের সর্দার মারিদ তার একমাত্র মেয়ে মাধবীকে বলল, আর কতদিন মানব সন্তান রাহুর জন্য অপেক্ষা করবি মা? আমি ভালো একজন জিনের রাজকুমারের সাথে তোর বিবাহ দিতে চাই। মাধবী তার পিতা জিনের সর্দার মারিদকে বলল, না পিতাজি, আমি যদি বিয়ে করি তাহলে রাহুকেই করব। তখন জিনের সর্দার মারিদ তার একমাত্র আদরের মেয়ে সিথিকে আর কিছুই বলে না, কারণ তার মেয়ে মাধবীকে তো জিনের সর্দার মারিদ প্রচণ্ড ভালোবাসে।
জিনের সর্দার মারিদ তার মেয়ের কাছে থেকে চলে যায়। অন্যদিকে তামিমের কেল্লায় বসে তামিম মানে রাহুর পালিত জিনগুলো বলতে লাগলো, আমরা মালিকের স্মৃতিশক্তি না আসা পর্যন্ত মালিকের আশপাশ ছড়িয়ে ছিটিয়ে থাকবো, কিন্তু মালিককে কখনো দেখা দিব না। কারণ মালিক এখন আমাদের চেহারা দেখলে ভয় পাবে, কারণ আমাদের মালিক তো এখন আর আমাদের চেনে না। তখন রাহুর সমস্ত জিনগুলো এটাই সিদ্ধান্ত নিল যে আজকে থেকে তাদের মালিক রাহুর আশেপাশে থাকবে। অন্যদিকে জলদেবতার মেয়ে সিথি রাহুর কেল্লা 10 বছর ধরে বন্দী হয়ে রয়েছে। তখন যে জলপিশাচটাকে রাহু 10 বছর আগে জলদেবতার মেয়ে সিথিকে নজরবন্দি করে রাখতে বলেছিল, তখন সেই জলপিশাচকে জলদেবতার মেয়ে সিথি বলল, এই জলপিশাচ আমাকে মুক্তি করে দে, আমি আর এই কেল্লার ভেতরে থাকতে পারছি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমার আকাশের সূর্যটা দেখতে মনে চায়, অনেকদিন হয়েছে আকাশের ওই লাল বর্ণের সূর্যটা আমি দেখি না। তখন জলপিশাচ জলদেবতার মেয়ে সিথির এই কথাগুলো শুনে বলল, আমি আপনাকে আমার ইচ্ছা থাকলেও মুক্তি দিতে পারবো না। তখন জলপিশাচ আবারও বলতে লাগলো, জলদেবতার মেয়ে সিথিকে, এই 10 বছর আপনাকে আমি চোখে চোখে রেখেছি, আপনি কি করেন বা যাই করেন সব আমার মালিক রাহুর হুকুমে করেছি। আর আমার মালিক রাহু আজ থেকে 10 বছর আগে আপনাকে নজরবন্দি করে রাখার হুকুম দেয়। আর আপনি এটাও তো জানেন আমাদের মালিক এখন তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, সে আমাদের আর আপনার মানে আমাদের মালিকের কোনো কথা এখন মনে নেই। তখন জলদেবতার মেয়ে সিথি বলল, জলপিশাচকে তোমাদের মালিক রাহু তো এখন কিছু মনে নেই, তাই তো বলছি আমাকে মুক্তি করে দাও, তোমাদের মালিক তো জানতে পারবে না, তুমি তো বললে তোমাদের মালিক রাহুর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে মানে হারিয়ে গেছে। তখন জলপিশাচ জলদেবতার মেয়ে সিথিকে বলল, আমাদের মালিক এখন তামিম নামে পরিচিত, আর আমরা এটাও জানি আমাদের মালিক রাহুর স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি ফিরবে, আর যখন আমাদের মালিক রাহুর স্মৃতিশক্তি ফিরবে তখন তার কেল্লায় আসবে, আর এসে আপনার কথা জিজ্ঞেস করলে কি বলবো, আমি আপনাকে মুক্তি করে দিয়েছি, আর আমাদের মালিক রাহুর হুকুম অমান্য করা মানে তার নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। তখন জলদেবতার মেয়ে সিথি রাহুর পালিত জলপিশাচকে কিছু একটা বলতে যাবে, তখন জলপিশাচ জলদেবতার মেয়ে সিথিকে বলল, আপনাকে আমি মুক্ত করতে পারবো না। এই বলে জলপিশাচ চলে যায় জলদেবতার মেয়ে সিথির কাছ থেকে, আর দূর থেকে জলদেবতার মেয়ে সিথির ওপর নজরবন্দি করে রাখতে লাগলো। জলপিশাচ অন্যদিকে জলদেবতা তার জলরাজ্যে বসে রয়েছে। জলদেবতা এখন যে কোনো সময় রাহুকে হত্যা করতে পারবে, কিন্তু জলদেবতা তো রাহুকে এখন হত্যা করবে না, কারণ জলদেবতা রাহুকে হত্যা করলে রাহু তো বুঝতে পারবে না কিসের জন্য জলদেবতা রাহুকে হত্যা করছে, কারণ রাহুর অতীতের কোনো কিছু মনে নেই। তাই জলদেবতা চায় রাহুর স্মৃতিশক্তি ফেরার সাথে সাথে রাহুকে হত্যা করবে, তখন রাহু বুঝতে পারবে কিসের জন্য জলদেবতা রাহুকে হত্যা করে। জলদেবতা মনে মনে এটা ভাবল, প্রতিশোধ নিব যার উপর, আর সে জানতে পারল না কিসের জন্য তার উপর প্রতিশোধ নিলাম। এভাবে প্রতিশোধ নেয় কাপুরুষরা, আর আমি স্বয়ং জলদেবতা কোনো কাপুরুষ নই, আমি রাহুকে হত্যা করব রাহুর অতীতের সমস্ত কিছু মনে করিয়ে। এই বলে জলদেবতা তার জলরাজ্য থেকে পৃথিবীতে আসার জন্য সিদ্ধান্ত নিল। অন্যদিকে তামিমকে তার মা বাবা বাসায় নিয়ে আসে, আর তামিমের মা আর বাবা সিদ্ধান্ত নিল যে তামিমকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, আর এই ঘুরতে যাওয়ার কারণে তাদের ছেলে যদি একটু স্বাভাবিক হয়। তখন তামিমের বাবা রফিক সাহেব বলল, আমরা তামিমের দাদু বাড়ি থেকে ঘুরে আসতে পারি। তামিমের ছোট বোন তানহা তার বাবাকে বলল, হ্যাঁ বাবা, কখনো দাদুর বাড়ি যাই না। বাবা, ও বাবা, কবে যাব দাদুর বাড়ি বলো? তখন তামিমের মা বলল, যেহেতু আমরা সবাই ঘুরতে যাব তবে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো হবে। তখন তামিমের বাবা বলল, তবে কালকেই যাব। তখন তামিমের মা তামিমকে জিজ্ঞাসা করল, বাবু তুই কিছু বল। তখন তামিম তার মাকে বলল, মা তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমি কি বলবো? তানহা বলল, ভাইয়া তোর জন্য আজকে প্রথমবার দাদুর বাড়িতে যেতে পারবো। এরপর তানহা আর সবাই তাদের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে লাগলো। তামিম যখন প্রথম ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয় তখন তামিম একবার শুনেছিল তার দাদুর বাড়ি বাংলাদেশে। তামিমও মনে মনে ভাবল, ঘুরে আসি না একবার বাংলাদেশে, এই 3 মাসের ছুটি তো কাটাতে হবে। তামিম তার বাবা মা আর তানহাকে নিয়ে গিয়ে বাংলাদেশের বরগুনা জেলার বেতাগী থানার একটা গ্রামে আসে। তামিমের মনে হয় এই বাংলাদেশে প্রথম এসেছে সে। তামিম যখন বাংলাদেশের মাটিতে প্রথম পা দেয় তখন একটা ঝাঁকুনি অনুভব করে, মনে হয় কিছু মুহূর্তের জন্য ভূমিকম্প হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ঝাঁকুনিটা তামিম ছাড়া আর কেউ পায়নি। তামিম আশ্চর্য হয়ে যায়, কিন্তু মনে মনে ভাবতে লাগলো অতিরিক্ত জার্নির কারণে এই এমনটা ফিল হয়েছে। তামিম চারদিকে তাকিয়ে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে লাগলো, আর তামিমের মনে হতে লাগলো এই বাংলাদেশ আমার খুব পরিচিত। কিন্তু তামিম আবার ভাবতে লাগলো, দূর, আমি এসব কি ভাবি, এই বাংলাদেশ আমার পরিচিত হবে কিভাবে? আমি আসলাম তো এই প্রথম। কিন্তু তামিমের ভাবাটাই একদম ঠিক, কারণ তামিম এই বাংলাদেশে প্রায় 8 বছর রয়েছে একজন ভয়ানক তান্ত্রিক হিসেবে।
এইসব তো কিছু আর তামিমের মনে নেই। তামিম সোজা তার বাবা মায়ের সাথে দাদুর বাড়ি চলে আসে। তখন তামিমের দাদু ঘর থেকে বের হয়ে আসে, আর তামিম সহ তানহা তামিমের বাবা মাকে দেখে তামিমের দাদু অনেক খুশি হয় আর খুশিতে কান্না করে দেয়, কারণ তার ছেলে আজকে তার নাতনি নাতিদের নিয়ে প্রথমবার বাংলাদেশে আসে। তামিমের বাবা রফিক সাহেব ছিলেন একজন MBR কোম্পানির মালিকের একমাত্র ছেলে। তামিমের দাদু ছিলেন বাংলাদেশের বড় 5 জন ব্যবসায়ীর মধ্যে একজন। তামিমের বাবা ভার্সিটিতে পড়াকালীন তামিমের মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক হয় এবং তামিমের বাবা তামিমের মাকে তার বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে। এই বিয়ে রফিক সাহেবের বাবা মেনে নেয় না, কারণ তামিমের মা একজন দরিদ্র কৃষকের মেয়ে। তাই তামিমের বাবা রফিক সাহেব তাদের সম্পত্তি ছেড়ে তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যায়। আজকে রফিক সাহেবকে তার বাবা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর রফিক সাহেবকে বলল, আমার উপর অভিমান করে চলে গেলি, আজকে কত বছর হয়েছে, তোর মা প্রতিদিন তোর জন্য কান্না করে। তখন রফিক সাহেবের বাবা তার স্ত্রী মানে তামিমের দাদিকে ডাক দিল, এই রফিকের মা, দেখো কে এসেছে। তখন তামিমের দাদি বলে উঠল, এত ডাকাডাকি কেন, কে এসছে? এটা বলেই তামিমের দাদি নিশ্চুপ হয়ে তার ছেলে, তার ছেলের বউ আর তার নাতনি নাতির দিকে তাকিয়ে রয়েছে। মনে হয় কত যুগ দেখেনি এই চেনা মুখ। সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ এইভাবে থাকার পর রফিক সাহেব দৌড়ে গিয়ে তার মাকে মানে তামিমের দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আজকে খানবাড়িতে আনন্দ। খানবাড়ির প্রতিটি মানুষের মুখে আজকে সবাই হাসি দেখতে লাগলো। তখন তামিমের দাদি তামিমকে জিজ্ঞাসা করল, আমার দাদু ভাই অনেক বড় হয়ে গেছে। তামিমের দাদা দাদি জানে না যে তামিমকে রফিক সাহেব আর তার স্ত্রী কাশ্মীরের পাশে একটা বরফের নদীর কাছে কুড়িয়ে পেয়েছে। তখন তামিমের দাদি তামিমের সাথে একটু অভিমান করে বলল, তোর বাবা হয়তো আমাদের সাথে রাগ করে বাংলাদেশে আসে না, তুই তো আসতে পারতি দাদু ভাই, তোর এই বুড়ো বউটার কথা একটু মনে পড়ে না? দাদির কথা শুনে তানহা প্রচন্ড জোরে একটা হাসি দিয়ে বলল, দাদি, তুমি কি তামিম ভাইয়ার প্রেমে পড়ে গেছ? তখন তামিমের দাদি বলল, হ্যাঁ দাদু ভাই, আমি তামিমের প্রেমে পড়ে গেছি। এ বলে তামিমের মাথায় হাত বুলিয়ে দিল। তখন তানহা একটু অভিমান করে তার দাদিকে বলল, দাদি, তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি শুধু তামিম ভাইয়াকে ভালোবাসো। তখন তামিমের দাদি বলল, কে বলেছে আমি তামিমকে ভালোবাসি? আমি সবচেয়ে আমার ছোট নাতনি মানে তানহাকে ভালোবাসি। তখন রফিক সাহেবের বাবা মাসুদ খান বলল, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, এবার আমার নাতি নাতনিকে রুম দেখিয়ে দাও। তামিম আর তানহা তাদের দাদুর বাড়িটা সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তখন একটা কাজের ছেলে এসে তামিমকে বলল, ছোট সাহেব, আর তানহাকে বলল, ছোট মালকিন, আমার সাথে আসুন। তামিম আর তানহা কাজের ছেলেটার সাথে যেতে লাগলো আর দেখতে লাগলো তাদের দাদু মাসুদ খানের বিশাল বাড়ি। কিছুক্ষণ পর কাজের ছেলেটা তানহা আর তামিমকে দুটো রুমে নিয়ে যায় আর রুমের সবকিছু বুঝিয়ে দিল কোথায় কি রয়েছে রুমের ভেতরে। অন্যদিকে জলদেবতা তার জলরাজ্য থেকে পৃথিবীতে আসতে লাগলো আর জলদেবতা এবার কোনো যুদ্ধ করতে নয়, আসতে লাগলো তার মেয়ে সিথিকে এক নজর দেখার জন্য। আজকে বহু বছর হয়েছে জলদেবতা তার মেয়ে সিথিকে দেখেনি। আজকে আর জলদেবতার মন মানছে না। জলদেবতার মন বারবার বলছে যে তার একমাত্র মেয়ে সিথিকে এক নজর দেখার জন্য। জলদেবতা সোজা যেতে লাগলো রাহুর কেল্লার দিকে। জলদেবতা তো জানে তার মেয়েকে রাহু তার পাহাড়ের ওপর কেল্লার ওপর বন্দি করে রেখেছে। জলদেবতা সোজা চলতে লাগলো রাহুর কেল্লার দিকে। অন্যদিকে রাহুর পালিত পিশাচ জিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাহুর আশেপাশে। আজকে রাহুর হাজার হাজার জিন পিশাচদের চোখে মুখে আনন্দ, কারণ তাদের মালিক বাংলাদেশে আসছে। আর রাহুর পালিত জিন পিশাচ জানে রাহু যেহেতু বাংলাদেশে এসেছে, একদিন ঘুরতে ঘুরতে অবশ্যই আসবে এই পাহাড়ের কেল্লার কাছে। অন্যদিকে মুসলিম জিন আজমাইন ফায়েক আব্দুল দাদুর কাছে বিষখালী নদীর তীরের গ্রামে কাপালি আর তান্ত্রিক তারানাথের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বলছে। তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে বলল, এই নিকৃষ্ট কালোজাদুর রাজা এই কাপালিরা বাংলাদেশে আসলো কোথা থেকে? আর তার চেয়ে বড় কথা, এই কাপালিদের সাহস হয় কিভাবে মানুষকে ধরে ধরে বলি দিতে? তখন মুসলিম জিনটি বলল, আমাদের ওই বিষখালী নদীর তীরের গ্রামের মানুষকে সাহায্য করতে হবে, আর বিষখালী গ্রামের কালোজাদু করার জন্য আমি ভেতরে প্রবেশ করে কাউকে সাহায্য করতে পারছি না। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক আবার বলতে লাগলো, আমি চাই আপনার নাতনি রিমি ওই বিষখালী নদীর গ্রামের সমস্ত মানুষকে এই অশুভ কাপালি আর কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথের কাছ থেকে সাহায্য করুক। তার কথা শুনে আব্দুল দাদু বলল, ও আচ্ছা, আমি আমার নাতনি রিমিকে বলবো বকুলতলা গ্রামের মতো এই বিষখালী নদীর তীরের গ্রামের সমস্ত মানুষকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে। তখন আব্দুল দাদুর মুখে মুসলিম জিন আজমাইন এই কথাগুলো শুনে বলল, আচ্ছা আব্দুল, তবে আমি চাই
আর আপনি আপনার নাতনি রিমিকে আমার কথা বলবেন যে আমি রিমির সাহায্য চাইছি ওই বিষখালী নদীর তীরের গ্রামের মানুষের জন্য। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে আব্দুল দাদু বলল, ও আচ্ছা ঠিক আছে। মুসলিম জিন দাদুকে সালাম দিয়ে চলে যায়। আব্দুল দাদু তার নাতনি রিমিকে ডাক দিল, দাদু ভাই। দাদু বলো, এদিকে আয় দেখি দাদু ভাই। রিমি আব্দুল দাদুকে বলল, আচ্ছা দাদু ভাই আসছি। কাছে আসার পর রিমিকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে মুসলিম জিন আজমাইন ফায়েক এসেছিল। তখন রিমি আব্দুল দাদুকে বলল, কেন দাদু ভাই, মুসলিম জিন আজমাইন ফায়েক এসেছে তোমার কাছে? আরে দাদু ভাই, আগে তো শুনবা যে আমি কি বলছি তোমাকে। তখন রিমি আব্দুল দাদুকে বলল, ও আচ্ছা দাদু ভাই বলো। এরপর বলতে শুরু করলো, দাদু ভাই, মুসলিম জিন আজমাইন ফায়েকের সাথে বিষখালী নদীর তীরে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলো খুলে বলল। রিমি তার দাদুর মুখে সব ঘটনা শুনল। তখন আব্দুল দাদু রিমিকে বলল, আমি চাই দাদু ভাই, তুমি ওই বিষখালী নদীর তীরের গ্রামের সমস্ত মানুষকে শয়তান কাপালি আর কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথের কাছ থেকে গ্রামের মানুষকে রক্ষা করবে, এটা আমার ইচ্ছা। তখন রিমি আব্দুল দাদুকে বলল, দাদু ভাই তুমি চিন্তা করবে না, আমি যাব ওই বিষখালী নদীর তীরের গ্রামে আর সমস্ত মানুষকে ওই কাপালিদের হাত থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। ঘর থেকে রাউফ বেরিয়ে আসলো আর আব্দুল দাদুকে বলল, দাদু ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন, আমিও রিমির সাথে বিষখালী নদীর তীরে গ্রামে কাপালিদের ধ্বংস করতে যাব। তাছাড়া দাদু ভাই, রিমির একলা যাওয়া ঠিক হবে না। না জানি ওই কাপালিরা কতটাই শক্তিশালী। রিমির যদি কোনো বিপদ হয়, রিমিকে আমি সাহায্য করতে পারবো। রিমি আর আব্দুল দাদু রাউফের কথাগুলো শুনতে লাগলো। তখন রিমি আব্দুল দাদুকে কিছু একটা বলতে যাবে, আব্দুল দাদু রিমিকে বলল, দাদু ভাই রাউফ তো ঠিকই বলেছে, তোর যদি কোনো বিপদ হয় তবে রাউফ তোকে সাহায্য করতে পারবে। দাদু ভাই আমি বলছি তুমি রাউফকে সাথে নিয়ে ওই বিষখালী নদীর তীরের গ্রামে যাও। তখন রিমি আবার কিছু আব্দুল দাদুকে বলতে যাবে, তখনই আব্দুল দাদু রিমিকে বলল, আর আমি কোনো কথা শুনতে চাই না তোমার মুখ থেকে, আমি চাই তুমি রাউফকে সাথে করে নিয়ে যাবে। তখন রিমি বুঝতে পারল দাদু রাউফকে আমার সাথে পাঠাবেই। রিমি আর কোনো কথা না বলে আব্দুল দাদুকে বলল, ঠিক আছে দাদু, তুমি যখন বলছো রাউফ আমার সাথেই যাবে। রিমির মুখে রাউফ এই কথাগুলো শুনে, মানে রাউফকে রিমির সাথে করে নিয়ে যাবে, এটা শুনে তাই প্রচন্ড খুশি হয় রাউফ। অন্যদিকে জলদেবতা তামিম মানে রাহুর কেল্লার কাছে আসে আর দেখতে পায় রাহুর কেল্লায় আগের চেয়ে অনেকটা জিন পিশাচ কম রয়েছে। কারণ আপনারা তো জানেন, রাহুর পালিত জিনের কথায় রাহুর আশেপাশে অনেক জিন পিশাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কারণে রাহুর কেল্লায় জিন পিশাচ কিছুটা কম রয়েছে। জলদেবতা রাহুর কেল্লায় জিন পিশাচ সেনা কম দেখে মনে মনে কিছুটা খুশি হয়। তখন জলদেবতা একটা মৌমাছির রূপ ধারণ করে রাহুর জিন আর পিশাচ সেনার চোখ ফাঁকি দিয়ে রাহুর কেল্লার ভিতরে প্রবেশ করে। অন্যদিকে রাহু মানে তামিম তার রুমে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে লাগলো। তখন তানহা তামিমের রুমে প্রবেশ করে আর প্রবেশ করে বলল, ভাইয়া দাদি খাবার খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়, মা বাবা ও দাদু তোর জন্য খাবারের টেবিলে অপেক্ষা করছে। তখন তামিম তার ছোট বোন তানহাকে বলল, তুই যা, আমি এখন আসছি। তখন তানহা তামিমকে বলল, আচ্ছা ভাইয়া বলে তানহা তামিমের রুম থেকে চলে গেল। তামিম তানহার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমার পাগলি বোনটাকে আমি সত্যি খুব ভালোবাসি। এই বলে তামিম একটা দীর্ঘশ্বাস দিয়ে খাবার খাওয়ার জন্য নিচে যেতে লাগলো। তামিম নিচে যেয়ে দেখে তামিমের দাদা দাদি বাবা মা আর তানহা বসে রয়েছে। তামিমকে দেখে তামিমের দাদি বলল, আয় দেখি দাদু ভাই, আমার কাছে এখানে বস। দাদুর কাছে গিয়ে বসে তামিম আর সবাই একসাথে খেতে লাগলো। তখন তামিমের দাদু মাসুদ খান তামিমকে জিজ্ঞাসা করলো, তামিম তোমার চাকরির কি খবর আর এখন কোন পোস্টে আছো? তামিম মাছের মাথা থেকে কাটা ছিটতে ছিটতে বলল, দাদু আর্মিতে যোগ দিয়েছি সবেমাত্র 2 বছর হয়েছে, আর এই 2 বছর আমার দক্ষতা আমার কঠিন প্রশিক্ষণ পার করে তোমাদের দোয়ায় আর্মির ক্যাপ্টেন হয়েছি, আর আমার অধীনে একটা মিলিটারি টিম পরিচালনা হয়। তখন তামিমের দাদু মাসুদ খান তামিমের মুখের সমস্ত কথাগুলো শুনে বলল, তোমার মাসিক স্যালারি কত? তামিম একটু চুপ করে থেকে বলল, 35,000 টাকা। তখন তামিমের দাদু মাসুদ খান বলল, আমার অফিসের যে ক্লিনার তার মাসের স্যালারি 75,000 টাকা, আর তুমি এই খান বংশের একমাত্র উত্তরাধিকারী হয়ে তুমি সামান্য একজন আর্মির ক্যাপ্টেন, আর তোমার মাসিক বেতন হয় 35,000 টাকা। এটাও আমার শুনতে হলো। তামিমের দাদু মাসুদ খানের কথা তামিমের দাদি শুনে বলল, তুমি কি শুরু করেছো খাওয়ার সময়? তামিমের দাদু মাসুদ খানের কথা শুনে সবাই খাবার টেবিলে বসে রয়েছে, কেউ কোনো কথা বলছে না। তখন সব নীরবতা ভেঙে তামিমের দাদি তামিমকে বলল, দাদু ভাই তোমার দাদুর কথা কিছু মনে করো না। তামিম কোনোরকম দুমুঠো ভাত খেয়ে তামিমের রুমে চলে যায়, আর তামিমের উঠে যাওয়া দেখে তানহা তামিমের সাথে সাথে উঠে চলে যায়। তখন তামিমের বাবা রফিক সাহেব তামিমের দাদু মাসুদ খানকে বলল, বাবা
তুমি ঠিক আগের মতোই আছো। ছেলেটা সবেমাত্র বাংলাদেশে প্রথম আসলো, আর তুমি, উফ বাবা, তোমাকে নতুন করে আমার আর কিছু বলার নেই। তখন তামিমের দাদি তামিমের দাদুকে বলল, তোমার এই অর্থ সম্পদ দিয়ে কি করবে? আমাদের কোনো কিছু কম আছে? তারপরেও শুধু টাকা আর টাকা। নাতিটা এই প্রথমবার দাদুর বাড়ি আসলো, আর তুমি আমার নাতিটাকে এইভাবে কথা শুনিয়ে দিলে। অন্যদিকে রাহুর মানে তামিমের সমস্ত জিন আর পিশাচ তামিমের দাদু মাসুদ খানের বাড়ির আশেপাশে রয়েছে, যে তাদের মালিকের কোনো ক্ষতি যেন না হয়। কারণ রাহু মানে তামিমের পালিত জিনগুলো জানতো তাদের মালিক বাংলাদেশে আসলে অবশ্যই জমিদার রহিম হুজুরের নাতি রিমি জানতে পারবে, আর তাদের মালিক রাহুকে মেরে পিতার হত্যার প্রতিশোধ নেবে। কারণ রাহু আজ থেকে 10 বছর আগে রিমির দাদু জমিদার রহিম হুজুর আর রিমির পিতাকে হত্যা করে পুড়িয়ে ফেলে। এখন তো রিমি জমিদার রহিম হুজুরের বন্ধু আব্দুল দাদুর কাছে বাংলাদেশ থাকে, আর আব্দুল দাদু রিমিকে তার আপন নাতির মতো করে দেখে। কারণ জমিদার রহিম হুজুর আর আব্দুল দাদু ছোটবেলার থেকে ভালো বন্ধু ছিল। তাদের হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে তাদের মায়ার বাঁধনে। রাহুর স্মৃতিশক্তি নষ্ট হয়েছে, তার জন্য রাহুর কিছুই মনে নেই। সেটা তো আপনারা সিজন 1-এ শুনে এসেছেন। কিন্তু রাহু মানে তামিমের কোনো জিন পিশাচ তামিমকে কখনো দেখা দিত না। আজকে তারা তাদের মালিককে খুব কাছ থেকে দেখতে লাগলো। তাদের মালিক রাহু এখন আগের মতো নেই। কারণ রাহুর এই 10 বছরের অনেক পরিবর্তন হয়েছে। তাদের মালিক রাহুর উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চোখে মুখে রয়েছে অনেক মায়া। যে কোনো রাগী মানুষ রাহু মানে তামিমের মুখের দিকে তাকালে সাথে সাথে রাগ কমে যাবে। তামিমকে দেখে কেউ পালাতে পারবে না। আজ থেকে 10 বছর আগে তামিম একজন শয়তানের পূজারী ছিল, একজন শক্তিশালী তান্ত্রিক ছিল। তামিম তার দাদু মাসুদ খানের কথায় মন খারাপ করে তামিমের রুমে বসে রয়েছে। তখন তামিমের দাদি তামিমের কাছে এসে বসলো আর বলল, দাদু ভাই, রাগ করেছ তোর দাদুর কথায়? তোর দাদু একটু এমনই, কিন্তু অনেক ভালো মনের মানুষ, তোদের অনেক ভালোবাসে, আর তোর দাদুর এই অর্থ সম্পদ সব তোদের জন্য। তখন তামিম তার দাদিকে বলল, দাদি, টাকা পয়সা অর্থ সম্পদ এইসব দিয়ে কি করে যদি মানুষের মনে একটু শান্তি না থাকে? দেখো, আমার দাদু মাসুদ খানের কত টাকা পয়সা অর্থ সম্পদ, কিন্তু সে ঠিকমতো দুমুঠো ভাতও খেতে পারে না। তখন তামিমের দাদি তামিমকে বলল, দাদু ভাই, দাদুর বাড়িতে প্রথম আসলি, আমাদের এই গ্রামটা একটু ঘুরে দেখে আয় তানহাকে নিয়ে, তবে মনটা ভালো লাগবে। তখন তামিম মনে মনে ভাবল, বাসায় রুমে থাকতে আর ভালো লাগে না। দাদি ঠিকই বলেছে, একটু গ্রামটা ঘুরে আসি। তখন তামিম তার দাদিকে বলল, আচ্ছা দাদি, তুমি ঠিকই বলেছ, আমারও মন চায় গ্রামটা ঘুরে দেখতে। তখন তানহা তামিমের রুমে হাজির। তানহা বলল, ও ভাইয়া, তবে তো অনেক ভালো হবে। তামিমের দাদি বলল, আচ্ছা সাবধানে যেও, আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসবে। অন্যদিকে তামিম মানে রাহুর পালিত জিন পিশাচগুলো বলতে লাগলো, এই সবাই শোনো, আমাদের মালিক যেন আমাদের কোনো রকম অস্তিত্ব না জানতে পারে। আমাদের মালিক তামিম মানে রাহুর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তার মানে এটা নয় সে আমাদের উপস্থিত বুঝতে পারবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের মালিক কিন্তু একজন শক্তিশালী তান্ত্রিক ছিল। তখন আবার রাহু মানে তামিমের জিন পিশাচগুলো বলতে লাগলো, হ্যাঁ এটা সত্যি, আমরা আমাদের মালিকের হুকুম ছাড়া কোনো কিছুই করতে পারবো না। কিন্তু আমরা যদি মালিকের আশেপাশে থাকি তবে কোনো খারাপ শক্তি মালিকের ক্ষতি করতে পারবে না আমাদের ভয়ে, কারণ আমরা সংখ্যায় অনেক বেশি। রাহু মানে তামিম আর তানহা যখন তাদের গ্রাম দেখতে বের হবে, তখন তামিমের দাদু মাসুদ খান বলল, কোথায় যাও তোমরা? তখন তামিম বলল, আজ্ঞে দাদু ভাই, গ্রামটা একটু ঘুরে দেখতে। তখন তামিমের দাদু মাসুদ খান বলল, গাড়ি নিয়ে যাও সাথে। তখন তামিম বলল, দাদু ভাই, আমাদের গাড়ির প্রয়োজন নেই, আমরা এই গ্রামে পায়ে হেঁটে দেখব। তামিমের দাদু আর কিছু বলল না, শুধু বলল, সাবধানে যাও। তামিম তার দাদু মাসুদ খানের কথায় সম্মতি দিয়ে চলতে লাগলো তানহাকে নিয়ে গ্রাম দেখতে। অন্যদিকে রিমি আব্দুল দাদুর কথায় রাউফকে সাথে করে নিয়ে বিষখালী নদীর তীরের গ্রামে যেতে রাজি হয়। রিমি রাউফকে বলল, আমরা আজকে সন্ধ্যায় বিষখালী নদীর তীরের গ্রামে যাব, আর তুমি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকো। তখন রাউফ রিমির কথায় সম্মতি দিয়ে ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। রিমি তার ছোট্ট ঝোলায় তার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে লাগলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখন রিমি আর রাউফ আব্দুল দাদুকে বলল, দাদু ভাই, আমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবে। তখন আব্দুল দাদু তার নাতি রিমির কপালে একটা চুমু দিয়ে বলল, সাবধানে যাও দাদু ভাই, আমার দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে। অন্যদিকে বিষখালী নদীর তীরের গ্রামের মানুষদের তো কাপিলারা বন্দী করে রেখেছে। তাদের গ্রামের ভেতরে তখন কাপিলাদের সর্দার তান্ত্রিক তারানাথ আসে, আর তান্ত্রিক তারানাথ তার পালিত নরখেকো পিশাচগুলোকে বলল, এই বিষখালী নদীর তীরের গ্রামের 18 বছরের মেয়েদের ধরে নিয়ে আয়। তান্ত্রিক তারানাথের হুকুম পেয়ে তার নরখেকো পিশাচগুলো চলে যায়,
আর কিছুক্ষণ পর অনেকগুলো 18 বছরের যুবতী মেয়ে নিয়ে আসে। মূলত এই 18 বছরের যুবতী মেয়েদের দিয়ে এই কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ শক্তিশালী জিন ডাকুয়ার পূজা করবে। এই ডাকুয়া জিন হলো ডাকাত গোত্রের জিন। মানুষের ভেতরে যেমন চোর ডাকাত থাকে, তেমন একটা আলাদা জিন গোত্র রয়েছে, তারা ডাকুয়া জিন নামে পরিচিত। আর এই ডাকুয়া জিন হলো প্রচণ্ড শক্তিশালী আর দুরন্ত। কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথের কথা মতো তান্ত্রিক তারানাথের নরকেক পিশাচগুলো 18 বছরের মেয়েদের ধরে নিয়ে আসে। আর এই 18 বছর মেয়েদের ধরে আনে কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ। এর একটা বিশেষ যজ্ঞের আয়োজন করে, আর এই যজ্ঞের মাধ্যমে শক্তিশালী জিন ডাকুয়াকে আহ্বান করবে কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ। তখন তান্ত্রিক তারানাথ তার অনুসারীদের বলল, এই 18 বছরের সমস্ত মেয়েদের একদম উলঙ্গ করে দুধ দিয়ে গোসল করাতে। তারানাথের আদেশে তার অনুসারী কাপিলারা সমস্ত 18 বছরের মেয়েদের একদম উলঙ্গ করে দুধ দিয়ে গোসল করাতে লাগলো। আর কাপিলাদের সর্দার তান্ত্রিক তারানাথ সব মেয়েদের শরীর দেখতে লাগলো। তারানাথ এর এই 18 বছরের মেয়েদের সাথে জনমিলন করতে মন চায়, কিন্তু পারছে না, কারণ এই 18 বছরের যুবতী মেয়েদের শক্তিশালী জিন ডাকুয়াকে ভোগ হিসেবে দেবে। আর শক্তিশালী জিন ডাকুয়া এই ভোগে খুশি হলে কাপিলাদের সর্দার তান্ত্রিক তারানাথকে প্রচণ্ড শক্তিশালী করে দেবে। এক এক করে সমস্ত 18 বছরের যুবতী মেয়েদের উলঙ্গ করে দুধ দিয়ে গোসল করানো হয়। তখন একজন কাপালি এসে তাদের সর্দার তান্ত্রিক তারানাথকে বলল, সর্দারজি, আপনার কথা মতো এখানে ধরে আনা সমস্ত 18 বছরের যুবতী মেয়েদের উলঙ্গ করে গোসল করিয়েছি দুধ দিয়ে। কাপালিদের মুখে তান্ত্রিক তারানাথ সমস্ত কথা শুনে বলল, এখন এই মেয়েগুলোকে একটা গোল বৃত্তর ভিতরে বসিয়ে দে, আর বৃত্তের চারপাশে দেবী দুর্গার মাথা সিঁদুর দিয়ে ঘিরে দে। তান্ত্রিক তারানাথের কথা মতো কাপিলারা 18 বছরের যুবতী মেয়েদের একটা গোল বৃত্তের ভেতরে প্রবেশ করায়। তারপরে দেবী দুর্গার মাথার সিঁদুর দিয়ে ঘিরে ফেলে। এরপর তান্ত্রিক তারানাথ একটা বিশেষ শক্তিশালী যজ্ঞের আয়োজন করে। তান্ত্রিক তারানাথ যজ্ঞের আগুনের সামনে বসে এক এক করে শক্তিশালী মন্ত্র পাঠ করতে লাগলো। আর তান্ত্রিক তারানাথের সাথে সাথে সমস্ত কাপিলারা মন্ত্র পাঠ করতে লাগলো। তান্ত্রিক তারানাথ অনুভব করে মাটি কাঁপতে লাগলো, আর যজ্ঞের আগুন দিয়ে দানবের মতো শরীর নিয়ে বের হয়ে আসলো শক্তিশালী জিন ডাকুয়া। ডাকুয়া যজ্ঞের আগুন থেকে বের হয়ে বলল, আমাকে আহ্বান কেন করেছ, হে নিকৃষ্ট কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ? তান্ত্রিক তারানাথ শক্তিশালী জিন ডাকুয়াকে বলল, এই হে ডাকুয়া শক্তিশালী জিন, আমি আপনার জন্য এই বিশেষ ভোগের আয়োজন করেছি, দেখেন। ডাকুয়া পাশে তাকিয়ে দেখে অনেকগুলো 18 বছরের যুবতী মেয়ে উলঙ্গ অবস্থায় একটা বৃত্তের ভিতরে রয়েছে। তখন ডাকুয়া বলল কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথকে, এসব ভোগ কি আমার জন্য? তখন তান্ত্রিক তারানাথ ডাকুয়া জিনকে বলল, জি, এই সব ব্যবস্থা শুধু আপনার জন্য, আপনি এই ভোগ গ্রহণ করুন, হে ডাকুয়া গোত্রের শক্তিশালী জিন। তখন তান্ত্রিক তারানাথের কথায় আর ভোগে খুশি হয়ে যায় ডাকুয়া জিন। ডাকুয়া জিন কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথকে বলল, আমি তোর ব্যবহার আর আমার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে আমি অনেক খুশি হলাম, আর তোকে আমি খুশি হয়ে এমন কিছু ডাকুয়া বিদ্যা দিয়ে যাব, যে বিদ্যা দিয়ে তুই সব কিছু সহজে নিয়ে আসতে পারবি এক স্থান থেকে অন্য স্থানে। আর যেসব জিনিসগুলো তুই নিয়ে আসবি, এই সব জিনিস অন্য কোনো সাধারণ মানুষ কখনোই নিয়ে আসতে পারবে না। তখন কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথকে আবার বলতে লাগলো। ডাকুয়া জিন বলল, যেমন ধর, তুই নিমিষে একটা শ্মশানের ভেতর থেকে পোড়া লাশের যে কোনো জিনিস নিয়ে আসতে পারবি, যে কোনো কবরস্থানের ভেতর থেকেও। ধর, মোট কথা তুই সবকিছু করতে পারবি, যেগুলো তোর পালিত কোনো জিনও পারবে না, আর সেই কাজগুলোই মূলত তুই করতে পারবি। এইসব কথা ডাকুয়া জিনের মুখে শুনে কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ খুব খুশি হয়। তখন তান্ত্রিক তারানাথ ডাকুয়া জিনকে বলল, এইসব ভোগ গ্রহণ করেন মালিক। ডাকুয়া জিন 18 বছরের যুবতী মেয়েদের উলঙ্গ নগ্ন শরীরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। আর এই মেয়েগুলোকে যখন কাপালিদের সর্দার তার পালিত নরকেক পিশাচ দিয়ে ধরে নিয়ে আসতে বলে, তখন এই 18 বছরের সমস্ত মেয়েগুলো তান্ত্রিক তারানাথের নরকেক পিশাচ দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে, আর এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। এই 18 বছরের যুবতী মেয়েগুলো বুঝতেও পারে না তাদের সাথে কি হচ্ছে। তখন ডাকুয়া জিন 18 বছরের মেয়েদের উলঙ্গ শরীরের দিকে তাকিয়ে রয়েছে, আর তান্ত্রিক তারানাথ ভাবল, এই ডাকুয়া জিন 18 বছরের মেয়েদের এতটা মনোযোগ দিয়ে দেখছে, কি এমন দেখছে? তখন কাপিলদের সর্দার তান্ত্রিক তারানাথ ডাকুয়া জিনের চোখের চাহনি বারবার তাকিয়ে দেখার চেষ্টা করে, আর তান্ত্রিক তারানাথ তাকিয়ে দেখল ডাকুয়া জিন মেয়েদের উলঙ্গ শরীরটা দেখতে লাগলো। হয়তো এখনই ওই মেয়েদের উলঙ্গ শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এই তান্ত্রিক তারানাথের ভাবনাটাই ঠিক হয়, কারণ তান্ত্রিক তারানাথ দেখল এই ডাকুয়া জিন যজ্ঞের আগুনের ভেতর থেকে বের হয়ে আসছে, আর এতক্ষণ যাবৎ যত কথা হয়েছে তা যজ্ঞের আগুনের ভেতরে বসে হয়েছে। তখন তান্ত্রিক তারানাথ দেখল ডাকুয়া তার বিশাল আকারের শরীর নিয়ে আস্তে আস্তে ছোট হতে লাগলো,
আর স্বাভাবিক অবস্থায় একটা সাধারণ মানুষ যেভাবে হয়। অন্যদিকে জলদেবতা মৌমাছি রূপ ধারণ করে তামিম মানে রাহুর কেল্লায় প্রবেশ করে। রাহুর কোনো পালিত জিন পিশাচ কখনো বুঝতে পারেনি যে তারা ছাড়া এই কেল্লার ভেতরে অন্য কারো উপস্থিত রয়েছে। জলদেবতা রাহুর কেল্লার ভেতরে প্রবেশ করে ভেবাচাকা খেয়ে যায়, কারণ রাহুর এই কেল্লার ভেতরে রয়েছে 1000-এর ওপর রুম, আর এই রুমের প্রতিটা দরজার সামনে কমপক্ষে 100-এর উপরে জিন পিশাচ পাহারা হিসেবে রয়েছে। জলদেবতা বুঝতে পারছে না মূলত তার একমাত্র মেয়ে সিথি কোন রুমের ভেতরে বন্দী অবস্থায় রয়েছে। তখন জলদেবতা মৌমাছি হয়ে রাহুর কেল্লার ভিতরে ছুটোছুটি করতে লাগলো। তখন জলদেবতা দেখতে পেল একটা রুমের ভেতরে একটা কারিন জিনের আত্মা বন্দী অবস্থায় রয়েছে। মূলত এই রুমের ভেতরে মানে যেখানে আত্মহত্যা করা কারিন জিনের আত্মা বন্দী করা রয়েছে, সেই রুমে কোনো পিশাচ আর জিন সেনা পাহারা অবস্থায় ছিল না। মূলত এই কারিন জিনের আত্মাটা আজ থেকে 10 বছর আগে রাহু আমাবস্যার রাতে তান্ত্রিক কালীবুশের কথা মতো একটা নির্জন কবরস্থানে গিয়ে একটা 13 বছরের মৃত মেয়ের আত্মহত্যা করা লাশের সাথে শারীরিক সম্পর্ক করে। তখন এই আত্মহত্যা করা লাশের কারিন জিনকে বন্দী করে নিয়ে আসে রাহু। তখন জলদেবতা আত্মহত্যা লাশের কারিন জিনকে জিজ্ঞাসা করল তার মেয়ে সিথির কথা। কারিন জিন জলদেবতাকে বলল সিথিকে কোথায় বন্দী করে রেখেছে। অন্যদিকে ডাকুয়া জিন তার বিশাল আকারের শরীর থেকে আস্তে আস্তে স্বাভাবিক মানুষের মতো হয়ে যায়, আর আস্তে আস্তে এক পা করে আগাতে লাগলো 18 বছরের যুবতী মেয়েদের উলঙ্গ শরীরের দিকে। এইসব কাপিলারা আর তান্ত্রিক তারানাথ দেখতে লাগলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ডাকুয়া জিন 18 বছর মেয়েদের কাছে গিয়ে গোল বৃত্তের ভেতরে প্রবেশ করে আর একটা 18 বছরের মেয়েদের উলঙ্গ শরীর মাটি থেকে তুলে নিয়ে এসে দেখতে লাগলো। আর ডাকুয়া জিন এই উলঙ্গ 18 বছরের যুবতী মেয়েদের শরীর থেকে ঘ্রাণ নিতে লাগলো নিঃশ্বাস ভরে। তখন ডাকুয়া জিন কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথকে বলল। তখন কাপালিদের সর্দার তারানাথ বলল, যে শক্তিশালী জিন ডাকুয়া বলুন। ডাকুয়া জিন বলল, আমি এই 18 বছরের মেয়েদের হত্যা করার আগে এই মেয়েগুলোর সাথে শারীরিক সম্পর্ক করব, আর বাকি মেয়েগুলো জীবন্ত অবস্থায় আমাদের ডাকুয়া জিন গোত্রে নিয়ে যাব, আর আমাদের ডাকুয়া জিন গোত্রে বসে যখন খুশি এই মেয়েগুলোর সাথে জনমিলন করতে পারবো। এই কথা ডাকুয়া জিনের মুখে শুনে কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ বলল, আপনি একজন জিন হয়ে এই সামান্য মানব কন্যাদের সাথে জনমিলন করবেন, হে শক্তিশালী জিন ডাকুয়া? তান্ত্রিক তারানাথের মুখে এই কথা শুনে প্রচন্ড রেগে যায় ডাকুয়া জিন, আর তাকে বলতে লাগলো, আমি হলাম শক্তিশালী জিন, কখন কার সাথে যৌনমিলন করব সেটা সামান্য একজন তান্ত্রিকের কাছ থেকে শুনতে হবে। তখন তান্ত্রিক তারানাথ বলল, অপরাধ নেবেন না হে শক্তিশালী জিন ডাকুয়া, আমি বুঝতে পারিনি আপনি আমার কথায় এতটাই রেগে যাবেন। তবে ওই সৃষ্টিকর্তার কসম আমি কখনো আপনাকে এই কথাটা বলতাম না। আপনি হলেন একজন ডাকুয়া শক্তিশালী জিন, তাই বলেছি আপনার সাথে এই সামান্য মানব কন্যাদের সহবাস করা কি যায়? তখন ডাকুয়া জিন বলল, ঠিক বলেছ তান্ত্রিক তারানাথ, আমি একজন জিন হয়ে এই সামান্য মানব কন্যাদের সাথে যৌনমিলন করা আমার যায় না, কিন্তু আমি প্রথম মানব কন্যাদের উলঙ্গ শরীর দেখেছি। আমি এর আগে বিভিন্ন জিন গোত্রের পরীদের সাথে শারীরিক সম্পর্ক করেছি, আর এই পরী আর মানব কন্যাদের ভেতরে অনেক শরীরের পার্থক্য রয়েছে। এই সব কথা শুনতে লাগলো ডাকুয়া জিনের মুখ থেকে তান্ত্রিক তারানাথ। তখন ডাকুয়া জিন আবার বলতে লাগলো তান্ত্রিক তারানাথকে, পরী আর মানব কন্যাদের শরীরের ভেতরে অনেক পরিবর্তন রয়েছে। তখন ডাকুয়া জিন তান্ত্রিক তারানাথকে বলল, তুই হয়তো লক্ষ্য করেছিস আমি এই 18 বছরের মেয়েদের উলঙ্গ শরীর অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম, কারণ আমি এর আগে এত সুন্দর কোনো পরীদের নগ্ন উলঙ্গ শরীর দেখিনি, যা আমি এবার দেখেছি। আর এই মেয়েদের শরীর দেখে আমার একটা আলাদা ফিলিংস হচ্ছিল। আমার বারবার মনে হতে লাগলো আমি এই 18 বছরের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করি, আর হ্যাঁ, আমি এটাই এখন করব। আর আমার প্রথম যৌনমিলন হবে এই মানব কন্যাদের সাথে। আর এর আগে আমি বহুদিন বিভিন্ন গোত্রের পরীদের সাথে শারীরিক সম্পর্ক করেছি। এই সব কথা বলে ডাকুয়া জিন একটা 18 বছরের মেয়েকে নিয়ে তান্ত্রিক তারানাথের তাঁবুর ভিতরে চলে যায়। তান্ত্রিক তারানাথ আর কাপিলারা শুধু এইসব দেখতে লাগলো। ডাকুয়া জিন 18 বছরের যুবতী মেয়েকে তাঁবুর ভিতরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তখন ওই 18 বছরের মেয়েটার জ্ঞান ফিরে নেয়, আর ডাকুয়া জিন উলঙ্গ অবস্থায় 18 বছর মেয়েটার শরীর দেখতে লাগলো, আর পাগলের মতো শরীরে চুমু খেতে লাগলো, আর নাক দিয়ে শরীরের সমস্ত ঘ্রাণ নিতে লাগলো। ডাকুয়া জিন 18 বছর মেয়েটার শরীরের ঘ্রাণে একদম পাগলের মতো হয়ে যায়, আর তখন তার গা থেকে কালো আলখেল্লা খুলতে লাগলো, আর আস্তে আস্তে ডাকুয়া জিন তার গায়ের সমস্ত কিছু খুলে একদম উলঙ্গ হয়ে যায়। তান্ত্রিক তারানাথের তাঁবুতে এখন ডাকুয়া জিন আর একটা উলঙ্গ 18 বছর যুবতী মেয়ে। অন্যদিকে রিমি আর রাউফ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বিষখালী নদীর তীরের দিকে গ্রামে যেতে লাগলো। আর এই বিষখালী গ্রামটা আব্দুল দাদুর বাড়ি থেকে অনেকটা দূরে, তাই রিমি রাউফকে রিমির একটা হাত দিয়ে এগিয়ে দিয়ে বলল, আমার হাতটা ধরে চোখ বুজে থাকো। রিমির কথায় রাউফ রিমির হাত ধরে চোখ বন্ধ করে নেয়।
আর তখন রাউফ অনুভব করতে লাগলো রাউফের শরীরটা হালকা হয়ে গেছে আর গায়ে প্রচুর পরিমাণে বাতাস লাগছে, যার কারণে রাউফ বুঝতে পারে রিমির শক্তি দ্বারা আমরা আকাশ পথে উড়ে বিষখালী নদীর তীরের গ্রামের দিকে যাচ্ছি। এর কিছুক্ষণ পরে রিমি রাউফকে বলল, রাউফ চোখ খোলো। আর রিমির কথায় সম্মতি দিয়ে রাউফ চোখ খুলে তাকিয়ে দেখল একটা বিশাল নদীর তীরে দাঁড়িয়ে আছে, আর মূলত এটাই সেই বিষখালী নদী। রাউফ চারদিকে তাকিয়ে দেখল নদীর পাড়ে একটা গ্রাম, আর এই গ্রামটা কেমন যেন কুয়াশায় ঘেরা। আর এই গ্রাম থেকে মাঝে মাঝে অল্প সন্ধ্যার নীরবতা ভেঙে কাকের কাকা শব্দ ভেসে আসতে লাগলো। তখন রিমি রাউফকে বলল, আমাদের প্রথম গ্রামের অবস্থা বুঝতে হবে, তারপরে এই গ্রামের উপর কালো জাদু করা হয়েছে। এই কালো জাদুর শক্তি নষ্ট করে গ্রামের সমস্ত মানুষকে গ্রামের ভেতর থেকে বের করে আনতে হবে। তারপরে আমরা এই কাপালি আর কাপালির সর্দার তান্ত্রিক তারানাথকে হত্যা করতে হবে। আর আমরা যদি তান্ত্রিক তারানাথকে হত্যা করতে পারি তবে এই বিষখালী নদীর তীরের গ্রামের মানুষের আর কোনো বিপদ থাকবে না। তখন রাউফ রিমিকে বলল, তবে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই গ্রামের ভেতরে প্রবেশ করি। রিমি বলল, সৃষ্টিকর্তা চাইলে আমাদের কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। রিমি আর রাউফ প্রবেশ করল অভিশপ্ত বিষখালী নদীর তীরের গ্রামের ভেতরে, আর সাথে সাথে রিমি আর রাউফের শরীরে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে চারদিক দিয়ে অন্ধকার নেমে আসলো। রিমি আর রাউফ অন্ধকারের ভেতর দিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। অন্ধকার নামার সাথে সাথে শিয়ালের ডাক ভেসে আসতে লাগলো। গম্ভীর একটা নীরবতা। রাউফ আর রিমি একসাথে হাঁটতে লাগলো আর চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। গ্রামের ভেতরে কোনো আলো নেই, ঘর বাড়িতে কোনো মানুষের সারা শব্দ নেই। তখন রিমি রাউফকে বলল, আমরা আর এই গ্রাম থেকে বের হতে পারবো না। তখন রাউফ রিমিকে বলল, বুঝলাম না, পারবো না কেন? রিমি রাউফকে বলল, এই গ্রামে মানুষ প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না, কারণ তান্ত্রিক তারানাথ আর কাপিলারা শক্তিশালী কালো জাদু করে রেখেছে এই বিষখালী নদীর তীরের গ্রামের ওপর। আমরা বের হতে হলে আমাদের প্রথম এই শক্তিশালী কালো জাদু নষ্ট করতে হবে। তখন রিমির কথা শুনে রাউফ রিমিকে বলল, আমরা কিভাবে জানবো এই কালো জাদু কিভাবে করেছে? আমাদের প্রথম জানতে হবে এই শক্তিশালী কালো জাদু কিসের মাধ্যমে করা হয়েছে। তখন রাউফ রিমিকে বলল, তবে কি? রাউফ বলল, আমরা যদি জানতে পারি কি দিয়ে এই শক্তিশালী কালো জাদু করা হয়েছে তবে আমাদের এই শক্তিশালী কালো জাদু নষ্ট করতে কষ্ট হবে না। রাউফের কথা শুনে রিমি বলল, তা তুমি ঠিক বলেছ। রিমি আর রাউফ কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে কখন যে কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথের আস্তানায় এসে গেছে তা রিমি আর রাউফ বুঝতে পারেনি। রিমি দেখল তাদের কাছ থেকে 20 থেকে 25 হাত দূরে তাঁবু খাটিয়ে রয়েছে অনেক কাপালি, আর কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথ যজ্ঞের আগুনের সামনে বসে রয়েছে। তখন রাউফ একটা তলোয়ার নিয়ে কাপালি আর তান্ত্রিক তারানাথের দিকে ছুটে যেতে লাগলো। রিমি পেছন থেকে রাউফকে ধরে ফেলে, আর রিমি রাউফকে বলল, আমাদের যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। আমরা যে এই বিষখালী নদীর তীরের গ্রামের ভেতরে এসেছি সেটা এই কাপালি আর তান্ত্রিক তারানাথকে বুঝতে দেওয়া যাবে না। তখন রাউফ রিমিকে বলল, তোমার বারণে আমি এখন এই তান্ত্রিক আর কাপালিদের কিছু বললাম না। আর অন্যদিকে কাপালিরা বুঝতে পারেনি যে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য তাদের যমরাজ এই বিষখালী নদীর তীরের গ্রামে এসেছে। অন্যদিকে মাধবী তাদের জিন রাজ্যের একটা নদীর তীরে বসে রয়েছে আর নদীর দিকে তাকিয়ে তাকিয়ে রাহুর কথা ভাবতে লাগলো। রাহুর সাথে অতীতে মাধবীর কাটানো মুহূর্তগুলোর কথা, কখন যে রাহুর কথা ভাবতে ভাবতে মাধবীর চোখের কোণে দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাধবী বুঝতেও পারেনি। তখন মাধবী অনুভব করে তার পেছনে কাঁধে কেউ একজন হাত দিয়েছে। পেছনে তাকিয়ে দেখে তার পিতা জিনদের সর্দার মারিদ। তখন মাধবী তার পিতাকে দেখে চোখ থেকে পানি মুছে বলল, পিতাজি, তুমি এখানে এখন আসলে? তখন জিনদের সর্দার মারিদ বলল, এই কিছুক্ষণ আগে। তখন জিনের সর্দার মারিদ তার মেয়ে মাধবীকে বলল, তুমি রাহুর জন্য নিজেকে কষ্ট দিচ্ছ কেন? তোমার সাথে রাহুর কাটানোর সময় মুহূর্ত কিছু মনে নেই, আর রাহু তোমাকে চেনে না। এখন তুমি তো জানো রাহুর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। মাধবী তার পিতার কথা শুনে কিছু বলল না, শুধু জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অন্যদিকে রাহু মানে তামিম তার ছোট বোন তানহাকে নিয়ে গ্রামে ঘুরতে বের হয়েছে। তামিমের দাদুর বাড়ির গ্রামটা অনেকটা বড়। গ্রামের চারদিকে বিশাল বিশাল ধানের জমি, আর বেশিরভাগ রাস্তা কাঁচা, আর এই কাঁচা রাস্তার পাশে প্রচুর আম গাছ রয়েছে। আর গ্রামের পাশে রয়েছে সেই বিশাল নদী যাকে আমরা বিষখালী নদী নামে চিনি। আর নদীর পাড়ে রয়েছে একটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের বিপরীত দিকে রয়েছে পরিত্যক্ত জমিদার বাড়ি। তামিম আর তানহা গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে লাগলো আর গ্রামের সৌন্দর্য দেখতে লাগলো। গাছে গাছে কত রঙের পাখি কিচিরমিচির শব্দ করতে লাগলো। তামিমের এই পাখির শব্দের সাথে খুব পরিচিতি, কারণ তামিম আর্মিতে থাকা অবস্থায় পাহাড়ি অঞ্চলে অনেকবার ট্রেনিং করেছে। আর তানহার কাছে সবকিছুই ভিন্ন, তাই তানহা সবকিছু উপভোগ করতে লাগলো।
তামিম আর তানহা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বিষখালী নদীর তীরে এসেছে। নদীর দিকে শেষ বিকেলে সূর্যের আলোর রশ্মি সোজা পানিতে এসে পড়েছে, তার কারণে নদীর পানি চিকমিক করতে লাগলো। তামিম আর তানহা দেখতে লাগলো নদীর স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। তামিমের মনে হতে লাগলো বিষখালী নদীর তীরে তামিম এর আগেও এসেছে, কারণ তামিমের বারবার মনে হতে লাগলো এই সবকিছু আমার খুব পরিচিত। কিন্তু তামিম মনে মনে ভাবতে লাগলো, আমি তো বাংলাদেশে প্রথমবার এসেছি, তবে আমার এমন কেন মনে হতে লাগলো? তখন নীরবতা ভেঙে তানহার কথায় তানহা তামিমকে বলল, ভাইয়া, এই নদীর তীরে কি সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো? চল ভাইয়া, অন্যদিকে যাই। তানহার কথা সম্মতি দিয়ে তামিম তানহার সাথে হাঁটতে লাগলো। অন্যদিকে রিমির কথা রাউফ সোজা কাপালি আর তান্ত্রিক তারানাথকে আক্রমণ করে না। তখন রিমি রাউফকে বলল, আমাদের এখন নদীর তীরে যেতে হবে, আর নদীর তীরে গিয়ে আমাদের শক্তিশালী জিনের রাজকুমার উসমানকে স্মরণ করতে হবে। তখন রাউফ রিমিকে বলল, উসমানকে? রিমি রাউফকে বলল, উসমান হলো আমার শিক্ষক। এই জিনের রাজকুমার ওসমান আমাকে বিভিন্ন বিদ্যার প্রশিক্ষণ দিয়েছে, আর এই জিনের রাজকুমার ওসমান হয়তো জানবে কিভাবে এই শক্তিশালী কালো জাদু নষ্ট করা যাবে। তখন রাউফ রিমের কথা শুনে বলল, জিনের রাজকুমার ওসমান কিভাবে এই শক্তিশালী কালো জাদুর ভেতর থেকে আমাদের কাছে এসে উপায় বলে দেবে? রিমি বলল, এই জিনের রাজকুমার ওসমানকে আমি স্মরণ করব আমার মগজে, আর এই জিনের রাজকুমার ওসমান এসে আমাকে কালো জাদু নষ্ট করার উপায় তার জানা থাকলে অবশ্যই বলে দিবে। রিমির কথা শুনে রাউফ বলল, হো আচ্ছা, বুঝলাম। রিমি আর রাউফ হাঁটতে হাঁটতে একদম বিষখালী নদীর কাছে এসে গেছে। তখন রিমি আর রাউফ দেখলো একটা নরকেকো পিশাচ একটা লাশের মাথা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। রিমি বুঝতে পারে এটা তান্ত্রিক তারানাথের পালিত নরকেকো পিশাচ। রাউফ রিমিকে বলল, এই পিশাচকে এখনই নরকে পাঠিয়ে দিই। রিমি রাউফকে বলল, এখন আপাতত কিছু করবে না এই পিশাচকে, কারণ আগে আমাদের এই গ্রাম থেকে কালো শক্তিশালী জাদু নষ্ট করতে হবে। তারপরে কাপালি আর কাপালিদের সর্দার তান্ত্রিক তারানাথকে আর তার সমস্ত নরকেকো পিশাচ সহ জাহান্নামে পাঠিয়ে দেব। আর এই নরকেকো পিশাচ তো একটা মৃত লাশ খাচ্ছে, আর আমাদের উপস্থিত যেন এই নরকেকো পিশাচ বুঝতে না পারে। তখন রাউফ রিমির কথায় সম্মতি দিয়ে বলল, তুমি যেটা বলবে সেটাই হবে। অন্যদিকে শক্তিশালী জিন কৌরা তার পাতালপুরী রাজ্য থেকে সোজা পৃথিবীতে আসতে লাগলো। চারদিকে বাতাস, আকাশে বজ্রপাত হতে লাগলো। তখন রাহু মানে তামিমের কেল্লায় থাকা সমস্ত পিশাচ জিন আর জিন সেনারা বুঝতে পারে শক্তিশালী জিন কৌরা আসছে। তখন রাহু মানে তামিমের পালিত একটা জিন বলতে লাগলো, আমাদের মালিক রাহু তো এখন আমাদের সাথে নেই, তবে কিসের জন্য এই শক্তিশালী জিন কৌরা আমাদের কেল্লার দিকে আসতে লাগলো? অন্যদিকে কাপালি আর তান্ত্রিক তারানাথের তাঁবুতে ডাকুয়া জিন তখনও 18 বছরের যুবতী মেয়েটার সাথে জনমিলন করছিল। কিছুক্ষণ পর শক্তিশালী জিন ডাকুয়া তার চাহিদা পূরণ করে তাঁবু থেকে বের হয়ে আসে, আর আস্তে আস্তে করে শক্তিশালী ডাকুয়া জিন তার আসল রূপে ফিরে আসে।